যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে। বল কাকে বলে? কোনো একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায় তাকে বলা হয় বল। দেখ আমরা জানি মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। আমরা সবাই এটা জানি তাই না? কারণ পৃথিবী যেহেতু ঘুরতেছে সেহেতু আমরা দেখতে পারি যে পৃথিবী যেহেতু ঘুরতেছে সেহেতু এরকম কোনো বল পাওয়া এরকম কোনো স্থির বস্তু পাওয়া সম্ভব না যেটা একেবারে পরম স্থির। এই জন্য সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। যদি এটা আসে, আমি একটু তাইলে একটু ডিটেলসে পড়াই, এই ব্যাপারটা একটু খুব খেয়াল করো। দেখো পরীক্ষা আসতে পারে পরম গতি কাকে বলে, পরম স্থিতি কাকে বলে, একটু ভালো করে খেয়াল করতে হবে। পরম গতি আর পরম স্থিতি আমি যে লিখি উঠে সবার কাছে, দেখো দেখো পরম গতি আর পরম স্থিতি। দেখো আমরা জানি পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে, ধরো এই বস্তুটা আজীবনের জন্য স্থির। পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে তাকে বলা হয় পরম স্থিতি। আর পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাকে বলা হয় পরম গতি। আবার বলি, পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে তাকে বলা হয় পরম স্থিতি। আর পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয় তাকে বলা হয় কি পরম গতি। কিন্তু মহাবিশ্বে কোনো পরম স্থির বস্তু পাওয়া সম্ভব না, কারণ যেহেতু পৃথিবী ঘুরে এই স্থির বস্তুটাও কি ঘুরে, তাহলে সুতরাং এই জন্য বলা হয় সকল গতিগুলা আপেক্ষিক, পরম কোনো গতি নাই, পরম কোনো স্থিতি নাই। আশা করি সবাই বুঝতে পারছে। এই জন্য বলা হয় মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। কারণ আমরা জানি মহাবিশ্বে এরকম পরম স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব না, কারণ যেহেতু পৃথিবীটা সূর্য চারিদিকে ঘুরে সেহেতু পরম এই বস্তুগুলোও কি ঘুরে, পরম স্থির বস্তু যাকে কল্পনা করি সেও ঘুরে, তাহলে সুতরাং পরম স্থির কোনো বস্তু পাওয়া পৃথিবীতে সম্ভব না। এই জন্য পরম স্থিতি পাওয়া কি না সম্ভব না। তাহলে আমি আবার বলি, পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থিতিশীল থাকে তাকে বলা হয় পরম স্থিতি। পরম গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাকে বলা হয় পরম গতি। কিন্তু মহাবিশ্বে এরকম পরম স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব না, পরম গতিশীল পরম স্থির বস্তু পাওয়া সম্ভব না। কেন? যেহেতু পৃথিবীর সূর্যের দিকে ঘুরে সেহেতু এই স্থির বস্তুটা যারা কল্পনা করছে সেও কি ঘুরে, তাহলে সুতরাং সব গতি আপেক্ষিক ভাবে কল্পনা করা। এই জন্য মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। দেখো এখানে বলেছে ঘাত বল কাকে বলে, একটু আগে বলছিলাম, খুব অল্প সময়ের জন্য যদি অনেক বড় মানের বল ক্রিয়া করে তাকে বলা হয় কি বল? ঘাত বল। দেখো একটু খেয়াল করি মহাকর্ষ বল, একটু সবাই খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখো মৌলিক বল আমরা জানি মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, এদের মধ্যে সবচেয়ে দুর্বল বলকে মহাকর্ষ বল, খুব ভালো করে খেয়াল করতে হবে, যেগুলো অবজেক্টিভে আসতে পারে। দেখো এখানে কিন্তু আমরা এখন পড়তেছি অবজেক্টিভ, সবাই ভালো করে খেয়াল করো। দেখো মৌলিক বল কোনগুলো? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল বল, নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল এবং তার পাল্লা কি অসীম, 1 আর 10⁻⁴ ধরা হয়। তড়িৎচুম্বকীয় বল হইল অসীম, আর সবচেয়ে সবলকে বল, শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বল। এর মানে 10⁻⁴ মতো হইতে পারে, তবে এটা মুখস্থ রাখার দরকার নেই। ওকে, তাহলে দেখো গ্রহ আমরা যদি বলি মহাকর্ষ বল হইল কি, এই মহাবিশ্বের মধ্যে যে বস্তুর আকর্ষণ বল তাকে বলা হয় কি মহাকর্ষ। আর যদি তাদের মধ্যে একটা পৃথিবী হয় আর একটা যে কোনো বস্তু হয় তাকে বলা হয় কি অভিকর্ষ। ঘাত বলের কিছু উদাহরণ আমরা জানি, ওই যে ব্যাট দিয়ে বলকে আঘাত করা, বোমা বিস্ফোরণ করা, কামান দিয়ে গুলি ছোড়া, ক্যারামের স্ট্রাইক দিয়ে গুলিতে আঘাত করা, টেনে টেনে সংঘর্ষ হওয়া, এই প্রত্যেকটা কি বলতো ঘাত বলের উদাহরণ। মহাকর্ষ বলের উদ্ভবের কারণ, মহাকর্ষ বল কেন উদ্ভব হয় আমরা সবাই জানি যে মহাকর্ষ বলটা উদ্ভব হওয়ার মূল কারণটাই এখানে আমরা দেখতে পাই। দেখো মহাকর্ষ বলের মূল কারণটা হলো গ্র্যাভিটন কণা, তড়িৎচুম্বকীয় বল উদ্ভবের কারণ ফোটন কণা, এগুলোর দ্বারাই কিন্তু আমরা জানি মহাকর্ষ বলটা উদ্ভব হয়েছে। দেখো বল এর একক নিউটন, ভালো করে খেয়াল করবা, মাত্রা হলো mLt/2, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সহজ হলেও গুরুত্বপূর্ণ। বরবেগের মাত্রা হলো mLt/1, খেয়াল করবা, বলেরটা হইলো 2 আর বরবেগেরটা হইলো কি 1। আবার বলের ঘাতের মাত্রাও কি 1। আমরা তো একটু আগেই এটা শিখছিলাম যে বরবেগ যা বলের ঘাত তা, ঠিক আছে, বরবেগ যা বলের ঘাত তা, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো আমরা এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে পারি যে পৃথিবীর সূর্যের মধ্যে যে বল কাজ করে তাকে বলে মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এগুলো সব কাজ করে। ওকে, দেখো আচ্ছা এইগুলা নিউটনের গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা হয়, রকেট মকেটের এগুলা। সংঘর্ষ নিয়ে আমরা পড়ছিলাম, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলা হয়? দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট শক্তি সংরক্ষিত থাকে, ওই যে মোট শক্তির মান আমরা কিন্তু শিখছিলাম যে 1/2 mv² + 1/2 mv², যদি দুইটার বেলা সংঘর্ষের মানটা গতিশক্তির মানটা যদি দেখি সমান,
দুই বেলা গতিশক্তির মান যদি সমান থেকে তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, আর গতিশক্তির মান যদি সংরক্ষিত না থাকে অসমান হলে তাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে সৃজনশীলে করাইছিলাম, যারা যারা না করছো নিউটনের বল বিদ্যা থেকে তারা ভালো করে দেখে ফেলবা। আমরা জানি এই সূত্রটা দিয়ে আমরা করাইছিলাম, যদি দুইটা যদি বল আমরা যদি নেই, যদি দুইটা কি থাকে বলো তো, দুইটার সময় গতিশক্তির মান সমান থাকে দুইবার, সুতরাং তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, আর গতিশক্তির মান যদি সমান না থাকে তাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, এইটুকু আসলে পড়া এখানে। তবে দেখো আমরা জানি জড়তার ভ্রামক কাকে বলে, এই দেখো জড়তার ভ্রামকটার সংজ্ঞা কিন্তু এখানে একটু বড় আছে, তাহলে তোমরা এইটা নিতে পারো যে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর প্রতি কণার বর ও অক্ষ হতে তাদের লম্ব দূরত্বের বর্গের গুণফলকে কি বলা হয়, এবং বর্গ গুণফলের সমষ্টিকে কি বলে, জড়তার ভ্রামক বলে, মানে সামেশন অফ এম আর স্কয়ার। তাহলে সুতরাং তুমি বলবা যে কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন একটি কণার বর ও তার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় কি, জড়তার ভ্রামক, মানে এম আর স্কয়ার এরকম অনেকগুলো হইতে পারে। আমি আবারও বলি, কোনো ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর প্রতিটি কণার বর ও তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে আবার বলি, কোনো দৃঢ় বস্তুর ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর বর ও তাদের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সামেশনকে বা গুণফলকে সামকে কি বলে বলো তো, জড়তার ভ্রামক বলে। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো। তারপর আমরা চলে যাব দ্বিতীয় পেজে। সবাই কি ক্লিয়ার? স্যার শেষের অধ্যায়ের ক খ কিন্তু পড়ার নাই আমগরে। শেষের অধ্যায়ের কক আমি এখানে পড়াইছিলাম, তোমরা না পাইলে আমি কি করতাম, এইখানেই পড়াইছি আমরা কোনটা, হয় ঠিক আছে এটাই। ওকে দেখো, আচ্ছা এটা কি, এটা কোন অধ্যায়ে গেলাম, কাজ কত শক্তি তো মনে, এটা না এটাই ঠিক আছে। ওকে এটাই ঠিক আছে। ওকে দেখো, আচ্ছা খেয়াল রাখবা, বলের মোমেন্ট বা ভ্রামক সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, টর্ক দ্বারা প্রকাশ করা হয়। ওই যে সেই ঘূর্ণনের যে প্রবণতা বা ইচ্ছা, সেটা আমাদের কি দ্বারা প্রকাশ করি বলতো, টর্ক দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে দেখো কেন্দ্রমুখী বলের মান প্রযুক্ত বলের সমান ও বিপরীতমুখী, তাই না? আমরা যদি বলি, দেখো এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কেন্দ্রমুখী বলের মান সমান বিপরীতমুখী। এই যে একটা ধরো এখানে একটাই, এই যদি একটা বস্তু, এটা হলো ব্যাসার্ধ ধরো, এখন এই সাপেক্ষে খালি এদিকে ঘুরতেছে, একটা বস্তু এদিকে ঘুরতেছে, তাহলে অবশ্যই এখানে একটা কেন্দ্রমুখী বল আছে, তাকে বলা হয় এফ। এফ ইকুয়াল আমরা জানি কেন্দ্রমুখী বল এম বি স্কয়ার বাই কি আর, এবং আমরা জানি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী একটা বল আছে। এবং পৃথিবীর গতি ঘূর্ণন গতি হওয়া সাপেক্ষ, মানে পৃথিবী সারাদিন ঘুরে মাগার সে কোনো কাজ করে না। কেন কাজ করে না? কারণ পৃথিবী লম্ব স্পর্শকের সাথে আমরা জানি 90 ডিগ্রি কোণ করে, এই জন্য ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস কস থিটা, থিটা মান হয়ে যায় কত, 90 ডিগ্রি, তাহলে সুতরাং সব হয়ে যায় শূন্য। এই জন্য পৃথিবীর ঘূর্ণনত বস্তু হইলেও কাজের মান শূন্য হয়ে যায়, এটা আশা করি জানো সবাই। দেখো দেখো কেন্দ্রমুখী বলকে প্রশমিত করার জন্য সাইকেল আর তার শরীরকে বক্রের দিকে হেলিয়ে রাখে, ওই যে আমরা যেটা পড়ছিলাম ব্যাংকিং কোণের বেলায়, ঠিক আছে। যাই হোক এগুলো আমরা জানি মোটামুটি, তবে আমরা এখানে চলে আসি যে একটু সূত্রগুলোর দিকে একটু তাকাই। সূত্রগুলো সবগুলো তোমাদের এফ ইকুয়াল টু কি এম এ, এম ইকুয়াল এম বি মাইনাস এম ইউ, বলের কাজ জে ইকুয়াল টু যে এফ টি, এম বি মাইনাস এম ইউ, আবার ডেল ফি বরাবর পরিবর্তন বলছিলাম। দেখো লিফট এত উপরে উঠলে হলো টি ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। দেখাল করো, একটা লিফটের মধ্যে এই উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তলদেশ স্পর্শ করার সময় হলো টি ইকুয়াল টু টু এস বাই জি প্লাস এ। মনে রাখতে পারলে রাখবানলে এটা মুখস্থ, লিফটেরটা শুধু মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। তাহলে লিফটের মধ্যে এস উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তলদেশ স্পর্শ করার সময় টি ইকুয়াল টু টু এস বাই জি প্লাস এ। আবার এই ধরনের যদি এটা লিফট নিচে নামে তাহলে জি মাইনাস এ। দেখো লিফট উপরে উঠছিল জি প্লাস এ, নামলে জি মাইনাস এ। আবার দেখো এস উচ্চতা কোনো বস্তুকে ছেড়ে দিলে তলদেশ স্পর্শ করার সময় দেখো আমরা যদি বলি টি এইচ বাই জি মাইনাস এ, তখন লিফটটা নিচে নামতেছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। লিফট যখন জি ত্বরণে উপরে উঠতেছে তাহলে টি ইকুয়াল টু যে, যদি জি ত্বরণে উঠে তাহলে জি প্লাস জি, তাহলে টু এম জি হয়ে যায়, ঠিক আছে, ওজন দ্বিগুণ হয়ে যায়। ওকে, আমরা এই ঘর্ষণগুলো জানি মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। ঘর্ষণ গুণাঙ্ক এগুলো দরকার নাই, এগুলো আসলে এখন শিখতে গেলে মাথা মুথা ঘুরাইব, এগুলো দরকার নাই। শুধু আমরা এই যেগুলো এগুলো আমরা মোটামুটি শিখছিলাম, টর্ক টাউ ইকুয়াল টু আর ইন্টু এফ, সবাই জানো ব্যাসার্ধ ভেক্টর ইন্টু বল, অর্থাৎ টাউ ইকুয়াল টু আই আলফা, আই মানে জড়তার ভ্রামক, আলফা হলো কৌণিক ত্বরণ, তাই না? সবাই এগুলো মোটামুটি জানো। আবার আমরা এই সূত্রগুলো শিখছিলাম, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এই সামেশন অফ এম আর স্কোয়ার, এটা কিন্তু কার সূত্র বলো তো, জড়তার ভ্রামকের সূত্র, যে কোনো গুণনশীল কণার বর আর এই যে
দূরত্ব, ঠিক আছে, এদের বর্গের সামেশনটা হলো কি চক্রগতির ব্যাসার্ধ। বৃত্তের বেলনাকার বস্তু ক্ষেত্রে হাফ এম আর স্কয়ার, নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কয়ার, ফাফা গোলকের ক্ষেত্রে 2/3 আর স্কয়ার। আমরা যদি শক্তি এবং এগুলো ধরি এম আর স্কয়ার বাই 2, সমতল লক্ষ্য উপপাদ্য যে আই ইকুয়াল এক্স প্লাস আই ওই যে আমি শিখেছিলাম। সমতল লক্ষ্য উপপাদ্য হলো কি আই এ প্লাস এম ডি স্কয়ার। এগুলো জানার দরকার নেই এতটাই, এগুলো যেগুলো শিখাই সেগুলোই শিখো। তারপরে দেখো একটু খেয়াল করো, এখানে কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কি বলতো, ওই যে এফ ইকুয়াল এম বি স্কয়ার বাই আর, আবার এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে। আর বি ইকুয়াল টু ওমেগা এটা শিখেছিলাম কেন্দ্রমুখী ত্বরণ আলফা ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার বাই আর, ওমেগা অথবা ওমেগা স্কয়ার আর, আবার আলফা আর, ঠিক আছে। ওকে, এগুলো এত কিছু শিখতে গেলে মাথা স্যার মুন্ডু। কেন্দ্রমুখী ত্বরণ এখানে কি মাইনাস দেওয়া লাগবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা একটু খেয়াল করি, মাইনাস ওমেগা স্কয়ার আর, একটু খেয়াল করো সবাই। এখানে কি বলাইতেছে যে গুণন গতিশক্তি, যে এখানে রাস্তার ব্যাংকিং কোণ এটা সবাই খুব ভালো করেই জানি। আর আমরা জানি গণিত গতিশক্তি সূত্র কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, এটা আমরা অঙ্ক করার করেছি। এইটা কিন্তু মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। ওই যে মোট শক্তি হাফ এম বি স্কয়ার বাই আই হাফ আই ওমেগা স্কয়ার। ওই যে আমরা জানি ওই যে কোন একটা এই কি বলতো একটু আগে শিখেছিলাম যে কি দিনের ফোন করি অস্থিতিস্থাপক আণবিক ভাবে যদি গড়িয়ে গড়িয়ে যায় তখন এটাই ভুল। হ্যাঁ, যদি স্থিতিস্থাপক সংকোচনে কয়েছে সংকোচন আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করি। আচ্ছা এগুলা কিন্তু এই রাস্তার ব্যাংকিং কোণ দিয়ে অনেক ফরান ফরাইছি, এটা নিয়ে আর কোনো বেশি বীর বাড়িতেছি না, বীর বাড়িয়ে লাভ নাই। কত সময়ের দরকার? আচ্ছা দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি ওই যে এই ভরবেগের এগুলা বলা যেতে পারে। দেখো এই যে বি এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান। তো যাই হোক, এগুলা নিয়ে আসলে ফিজিক্স হলো একটা আমার কাছে সাবজেক্ট, এটার ভিতরে সূত্র আর সূত্র সূত্র আর সূত্র ফলাফিনের মাইরা লাগানো জোগাড় আর কি, হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে ফলাফিন মাইরা লাগবে আর কি, এত সূত্র দিয়া এরা কি করছে। ওকে তাহলে কেমিস্ট্রিতে বিক্রিয়া দিয়ে মেরা হইতে আছে। আর কেমিস্ট্রি সহজ স্যার। ঠিক আছে, কেমিস্ট্রি তুমি করে যেমন হলে ভাইয়ে ভাইয়ে ওইডালে অনার্স করে দিকে ভাই ব্যাকেরে কইতাছে সহজ। না না, এটা তো তুমি করে পড়াইতে পড়াইতে আমি জ্বালাফালা করে লাইছি, ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, আর এটা সহজই আছে, এটার ভিতরে অনেক কয়েকটা জিনিস পড়লে এটা ভাই দোয়া করেন ইনশাআল্লাহ ফিজিক্স লে অনার্স করমু। দেখো অনার্স মাস্টার সবাই একটু খেয়াল করো, 0.5 কেজি, আচ্ছা ঠিক আছে কথা বাদ সব, 5 কেজি বড় একটি বস্তু এত মিটার পার আণবিক বেগে একটি খাড়া দেওয়ালে ধাক্কা দিয়ে বিপরীত দিকে ফিরে এলো, তার সাথে বলের ঘাত কত, বলের ঘাত জে ইকুয়াল টু কি এম বি মাইনাস এম ইউ, জে ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন। তাইলে আমরা এভাবে করে ফেলতে পারবো এটা। এবার দেখো যে লিফটের উপরের দিকে উঠে নিচের দিকে নামে, একটু আগে যে সূত্রগুলো শিখেছিলাম 2s বাই জি মাইনাস এ, নিচের দিকে নামছে এবং স্থির অবস্থাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে স্পর্শ করতে কত সময় লাগবে, তাহলে আমরা টিকিল উঠে আবার 2s বাই জি মাইনাসে, যেহেতু লিফটটা নামতেছে মাইনাসে আর যেটা উঠে উঠলে কি জি প্লাসে, তাহলে আমরা এগুলো বলে দিতে পারবো। একটু খেয়াল করো যে আমরা এটা ভেক্টরের সূত্র, এটা মোটামুটি সেটা সবাই জানো, কতবার পড়ালেখা করছি এটা নিয়ে, যে তিনটা সমতুল্য বল একসাথে ক্রিয়া করতেছে এবং একটা 8 নিউটন, দুইটা 8 নিউটনের বল আর মধ্য দুগুণ বিডি আর স্কয়ার রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এটা নিয়ে অনেক পড়াশোনা হয়েছে, এটা নিয়ে আর পড়াশোনা করতে চাইতেছি না, ঠিক আছে। দেখো 2 কেজি বড় একটি ব্লককে আনুভূমিক তলের উপর দিয়ে সিগন্যাল বলে টানা হইতেছে, তাহলে বস্তুর ত্বরণ কত, তাহলে এফ কে ইকুয়াল টু মিউ কে আর, আর আবার এফ ইকুয়াল টু কি, যেহেতু 6 নিউটন বলে টানা হয়, ঘর্ষণ বলটা কি করে বিপরীত দিকে ক্রিয়া করে। আমি আবার একটু বুঝাই ভালো করে এই ব্যাপারটা, এগুলা কিন্তু অবজেক্টিভের জন্য এবং মূল অঙ্কের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো কি বলতেছে 2 কেজি বড় একটা বস্তুকে, খেয়াল করে 2 কেজি বড় একটা ব্লককে এই যেরকম একটা আনুভূমিক তলের উপর দিয়ে টানা হইতেছে, তাহলে আমি যদি এখানে 6 নিউটন বলে তাদেরকে টানি, ও আনুভূমিক তল, এটা তো এরকম না, হেলানো তল না, আনুভূমিক তল। খেয়াল করো সে কি করতেছে, আনুভূমিক তলের উপর দিয়ে টানতেছে, এরকম এরকম টানতেছে। এখন ক নিউটন বলে টানে, 6 নিউটন বলে টানে। আচ্ছা যখন টানে অবশ্যই ঘর্ষণ বলের উপর দিয়ে ক্রিয়া করে, আবার বলে দিচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এই যে এটা কিন্তু বুঝতে হবে, ঘর্ষণ গুণাঙ্ক 0.3। এখন দেখো আমরা জানি ঘর্ষণ বল পরস্পরকে বিপরীত দিকে টানে, তাহলে আমরা জানি কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু কি আর, তাহলে আর হলো কি অবিলম্বিক প্রতিক্রিয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিউ কে এর মান দিয়ে দিছে 0.3। আর আমরা কিন্তু জানি আর এখানে এখানে কিন্তু আর ইকুয়াল টু এম জি, সবাই ভালো করে এই সূত্র জানো, আর ইকুয়াল টু এম জি, তাহলে 0.3 ইন্টু এম, এম এর মান কত বর, কয় কেজি বরের বস্তু 2 কেজি বর, আর জি কত 9.8। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বলটা হলো 5.88 নিউটন, আর দেখো ঘর্ষণ বল এইদিকে ঠেলে তারা কত নিউটন বলে, 5.88 নিউটন বলে। সুতরাং নিট যে বলটা তাহলে কত আছে, 6 নিউটন মাইনাস
5.88 নিউটন। তাহলে সুতরাং মাত্র সে কাজ করতে পারে 0.12 নিউটন। বুঝা গেছে? এইটুকুই তার কি আসল বল। আবার আমরা জানি তাহলে বলতে পারি এইটুকু তার নিট বল। তাহলে সুতরাং এই ইকুয়াল টু বলো তো F/m, ওই যে F ইকুয়াল টু m এ থেকে আসছে, তাহলে F কত 0.12 বাই m, m হলো 2 কেজি ভরের বস্তু, তাহলে এইটুকুই তার কি আসল ত্বরণ। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। বুঝছো সবাই? দেখো তারপরে আমরা চলে যাই, বুঝছি ভাই। হ্যাঁ তারপরে যাই আমরা কোথায়, এখানে দেখো আমরা আশা করি এটা পাইরে গেছি সবাই। মোটামুটি যেটুকু দেখাই সেটুকু একটু করে ফেলবা, দেখবা যে পরীক্ষার হলে ভালো করতে পারবা। আমাদের উদ্দেশ্য হলো পরীক্ষার হলে ভালো করা, ঠিক আছে? এখানে ভালো করা না। আমি শুধু পথ দেখিয়ে দিতেছি, বাকিটা তোমরা ভালো করে এগুলো সলভ করে ফেলতে হবে। দেখো তুমি কতটুকু করবা সেটা ডিপেন্ড করবে তোমার উপরে, ঠিক আছে? আমার উপরে না। এটা আইয়া কি লিগার আল্লাহ, কোনটা ছিল 1 2 3 4। একটু খেয়াল করি আমরা, তাহলে আমি যদি এইটা নিয়ে একটু কথা বলি। একটি টেবিলের উপর খেয়াল করো সবাই, দেখো কি বলতেছে সবাই। ওকে, একটু খেয়াল করি আমরা। একটি টেবিলের উপর 1 কেজি বরের একটি বই আছে। টেবিলের উপরে, এই টেবিলের উপরে ধরো 1 কেজি বড় একটা বই আছে, যে বইটার ওজন কত কেজি? 1 কেজি। একটা বই, এই বইটা আছে, তার ওজন 1 কেজি। টেবিলের তল বরাবর 3 নিউটন বল প্রয়োগ করলে বইটি চলা, এইদিকে তল বরাবর, এই তল বরাবর আমরা 3 নিউটন বল প্রয়োগ করছি, করার ফলে বইটা চলতে চায়। তাহলে আবার এবার বলতেছে বইটা চলে, অবশ্যই এখানে একটা ঘর্ষণ এই উল্টা দিকে ক্রিয়া করে, তাহলে তার ঘর্ষণের মানটা কত? তাইলে এইবার বলতেছে কি টেবিলে স্থিতি ঘর্ষণ না, গতীয় ঘর্ষণ না, কিন্তু আমরা সবাই জানি এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু কি আর, সবাই এটা জানি, বা এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু কি আর। একটু খেয়াল করো, এবার কিন্তু চাইছে এইটা, এবার কিন্তু এটা চাই নাই। ভালো করে মাথায় খাটাইতে হবে যে এবার প্রয়োগ করলে তাহলে চলার উপক্রম হয়, তাহলে অবশ্যই বিপরীত দিক থেকে এই বলেই সে ক্রিয়া করতে চায়। এইবার আমাদের চাইছে মিউ এস, তাহলে আমি বলতে পারি যে মিউ এস ইকুয়াল টু এফ এস বাই কি আর। তাইলে আমরা এখানে যেহেতু দেখি যে এফ এস এর মানটা এখানে কি ডিরেক্ট 3 নিউটন বলে, কিন্তু আমরা তল বরাবর এত বল প্রয়োগ করলে এত বলে সে ফিরে দিতে চায়। আর এটা লোকে বলো তো এমজি, যেহেতু টেবিলের তল বরাবর এমজি, এম কত 1 আর জি কত 9.8, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে, স্যার এখানে স্থিতিঘর্ষণ গুণাঙ্ক কেন হয়েছে? এখানে তো আমাদের তল বরাবর এখানে আছে ব্যাপারটা। এই আমাদের এখানে কি দিছে বলো তো, বস্তুটা উপরে ছিল, একটা টেবিলের উপরে ছিল, সারফেসগুলো বুঝতে হবে কোন সারফেসে কি ঘটনাটা ঘটতে পারে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কাজ করব। টেবিলের উপরে আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই কাজটা করছি। বুঝা গেছে? স্যার সারফেস, এখানে এফএস টা কি? হ্যাঁ এফএস হলো গতীয় ঘর্ষণ FS গুণাঙ্ক, আর এটা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। বুঝা গেছে? না না, একটা তো আছে মাইক্রো এস আর একটা আছে এফএস। হ্যাঁ ওইটা হচ্ছে হ্যাঁ মাইক্রোটা হইলো স্থিতি ঘর্ষণ, আর অ্যাপটা হইলো গতীয় ঘর্ষণ। এটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে একটু যদি আমরা খেয়াল করি, দেখো আচ্ছা এটা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছিলাম যে এগুলা কি একটি ব্লক আবিষ্কার করা একটি বস্তু আণবিক ক্ষেত্রে পদ্ধতি কোণে 80 নিউটন বলে টানছে, মেজের ঘর্ষণ গুণাঙ্ক এত হয়, বস্তুর ত্বরণ কত? এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছিলাম, যে তোমাদেরকে এই সূত্রগুলোও শিখাইছিলাম, ঠিক আছে? তো এগুলো শিখাইতে গেলে প্রচুর সময় যাবে, এগুলো একটু তোমরা নিজেদের বাসায় কাজ করতে হবে। এগুলো তোমাদেরকে আমি পড়াইছিলাম এইসব ব্লক দিয়া, ঠিক আছে? এই তবে দেখতে হবে আণবিকের সাথে এবং এর সাথে যে কোনগুলো দেয় সেগুলো সূত্রগুলো সবাই ভালো করে দেখা এগুলো করবা। এখন পুরোটা বুঝাতে গেলে সময়ের দরকার আছে এখানে, ঠিক আছে? আশা করি সবাই পারবা, সবগুলা জিনিস বুঝাইছি এবং টাইপ বাই টাইপ দিয়ে, তো টাইপ বাই টাইপ দিয়ে বুঝাইছি, ইনশাল্লাহ সবাই চেষ্টা করলে পারবা।
ওকে, তাইলে আমরা একটু খেয়াল করি, মনোযোগ সহকারে লক্ষ্য করি আমরা। দেখো, আচ্ছা এই সূত্রগুলো একটু খেয়াল করি। এই সূত্র, ভাইয়া আর 2 মিনিট লাগবে শেষ করতে। এই যে বেশি সময় নিব না, আর বেশি সময় নিব না, একটু খেয়াল করো। তাহলে দেখো জড়তার মধ্যে যে টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা, একটু খেয়াল করো, একটু সবাই একটু খেয়াল করি। দেখো একটু খেয়াল করি, এটি কোন একটি শক্তির অক্ষ সাপেক্ষে জড়তার প্রভাবের মান এত দিয়েছে, তাহলে আই দিয়েছে এত। একটু খেয়াল করতে হবে, আই ইকুয়াল টু 2 কেজি মিটার স্কয়ার। দেখো এইগুলো দেখে বুঝতে, শক্তিটিকে এত সেকেন্ড ঘুরিয়ে এত রেডিয়ান কৌণিক বেগ দিতে কত পরিমাণ টর্ক প্রয়োগ করতে, তাহলে টর্ক টাউ ইকুয়াল টু আমরা জানি কি বলতো, আই ইন্টু কি আলফা। তাহলে আমরা এখানে বলতে পারি আই এর মানটা তো বলেই দিছে যে জড়তার 2, আর এখানে আমরা জানি কৌণিক ত্বরণের মানটা এখানে কত হবে বলতো, কৌণিক ত্বরণ এখানে কি ওমেগা বাই 10 টি হবে। 10 ফাই। তাহলে এত কৌণিক বেগ দিতে এত সেকেন্ড ঘোরানো লাগে, তাহলে সুতরাং 10 ফাই বাই কি বলতো, এদিকে আলফা কি ওমেগা হবে? হ্যাঁ আই আলফা কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ। তাহলে 5 সেকেন্ডের এত বেগ দেয়, তাহলে আমরা জানি কি 10 এর 5 দিয়ে ভাগ। তাহলে হবে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, একটু সবাই ভালো করে বুঝো, সেকেন্ড স্কয়ার। আলফা ইকুয়াল টু কি বলতো, ত্বরণ। ত্বরণ ইকুয়াল টু কি বেগ বাই সময়, স্বাভাবিক কথা। তাহলে কৌণিক বেগ ছিল ওমেগা বাই টি না, ওমেগা বাই কি টি, তাহলে কৌণিক বেগ ওমেগা বাই সময়টা এখানে বসে দিছি। তাহলে আমরা এই যে এখানে বসাইছি যে কৌণিক বেগটা ছিল এইটা বাই এখানে কি সময়। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, তারপরে এখানে প্রবলেম নাম্বার 1, কোনো বস্তুর ভর কত কেজি, 2 কেজি, ভর কত কেজি, 2 কেজি। এই প্রশ্নগুলো কিন্তু মূল প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এই জন্য ভালো করে খেয়াল করতে হবে। বস্তুর ভর এগুলো এম এগুলো কত কেজি, 2 কেজি, এবং গুণক থেকে দূরত্ব কত মিটার, আর এগুলো 1 মিটার। তাহলে জড়তার নির্ণয় করতে, আই কিলো কি এম আর স্কয়ার। সবাই এটা ভালো করে জানো, বসে দিলাম, শেষ, কাহিনী খতম। বস্তুর এত কৌণিক বেগে ঘুরলে গুণন গতিশক্তি, গুণন গতিশক্তি হলো কি ই ইকুয়াল টু কি হাফ আই পাই ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার। কাহিনী খতম, বসে দিয়েছি, চলে আসছে। দেখো তারপরে এই যে এই সূত্রগুলো তো খুব ভালো করে আমরা জানি, যে একটু খেয়াল করো সবাই, যে কোন একটা অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক 200, তার সুতরাং আমরা জানি যে আই কিলো কিলো 200 কেজি মিটার স্কয়ার। উক্ত অক্ষ সাপেক্ষে চক্র দূরের সাধ্য কত, তাইলে আমরা এটা ভালো করে জানি যে কে ইকুয়াল টু আই বাই এম, কে ইকুয়াল টু কি আই বাই এম, বুঝা গেছে। একটু আগে যেটা অনেকবার পড়াইছিলাম, তাই না, মানটা বসে দেবো, চলে আসবে। তাহলে দেখো প্রবলেম নম্বর 1 ইজ 14, 500 গ্রাম বরের একটি বস্তুকে 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার আবর্তন করছে, আবর্তনকাল 10 হলে এর কৌণিক ভরবেগ কত। তাইলে আমরা জানি কি এল ইকুয়াল টু আই ওমেগা। তাইলে আমরা জানি কি আবার এই আই, আবার একটু খেয়াল করো, আই ইকুয়াল টু এম আর স্কয়ার আর ওমেগা 2 পাই বাই কি টি, যেহেতু মান যেগুলো আছে সেভাবে সাজিয়ে ফেললাম, এল এর মান বের করে ফেললাম। ঠিক আছে, আমি আবার একটু এটাকে একটু সামারাইজ করি, মনে হয় তোমাদের মাথায় অনেকে ঢুকে না। দেখো তোমার প্রশ্নটা হাতে ফসার সাথে কাঠ পেন্সিল দিয়া তোমরা ইন্ডিকেট করে ফেলবা যে কি কোনটা দিয়ে দিছে, কোনটা কি, ঠিক আছে, কাঠ পেন্সিল দিয়ে ইন্ডিকেট করে ফেলবা কোনটা কি, ঠিক আছে। আর তোমাদের যেভাবে আমি শিখাবো এটা তো বলবো আমি, কীভাবে তোমরা লেখবা বা কিছু করবা সেগুলো নিয়ে তো একটু কথা বলবো পরে। তাহলে একটু খেয়াল করি, মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখো আমাদের মান দেওয়া আছে, কার কাছে তার দিকে তাকাও, এম ইকুয়াল টু কত, কত 500 গ্রাম, তাহলে 500 গ্রাম মানে 0.5 কেজি, অবশ্যই কেজি নিতে হবে। এত মিটার ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল কত আছে, 2 মিটার। বৃত্তাকার পথ কিন্তু আবর্তন কত, আবর্তনকাল টি ইকুয়াল টু কত বলেছে, 10 সেকেন্ড। আবর্তনকাল বা পথ জায়গা লাগে, কৌণিক ভরবেগ কত, তাহলে আমাদের চাইছে এল ইকুয়াল টু কত, ঠিক আছে। কৌণিক ব্যাগ না, কৌণিক ব্যাগের চাইলে কিন্তু ওমেগা ইকুয়াল টু 580, কৌণিক ভর ব্যাগ তাহলে কিন্তু আমরা জানি এল। আবার রৈখিক ভরবেগ বলে কিন্তু শুধু ফি, শুধু ফি, মাথায় কিন্তু এগুলো সব খাটাইতে হবে। তাহলে এল ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। এবার দেখো তো আই এর মান কি আছে, নাই, আমি জানি আই ইকুয়াল এম আর স্কয়ার। আবার ওমেগা কি কৌণিক ব্যাগ কি দিয়ে দিছে, এখানে দেয় নাই, কিন্তু আমরা জানি আবার আবর্তনকাল থাকে 2/580, যদি কম্পাঙ্ক থাকতো আমি বলতাম 2πaf, ঠিক আছে। এবার মাথাটা খাটে খাটে কাজ করতে হবে, ঠিক আছে। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছি। দেখো ওই যে পানির ব্যাগের অঙ্কগুলো রুট ওভার আর জি, একটি বালতিতে পানি নিয়ে এতটা দূরের সুতের সাহায্যে ঘুরানো হচ্ছে, বালতির রৈখিক ব্যাগ কম বা কতটা পানি নিচে পড়বে না, তাহলে বিগ রুট ওভার আর জি, এগুলো নিয়ে কথা বলছিলাম মোটামুটি, ঠিক আছে। এগুলো একটু খালি কোনোরকম জানো, তেমন একটা গুরুত্বপূর্ণ না এই পড়াগুলো। আমি ভাবি কত কিছু পড়াবো, কিন্তু দেখা যায় এক অধ্যায়ের কিছু পড়াতে গেলে যে বিশাল সময় লাগিয়ে যায়, এর থেকে তো আর দ্রুত পড়ানো যায় না।
আচ্ছা একটু খেয়াল করো এই যে এখানে এই যে একটু সাইকেলারি এত ঘন্টার ব্যাগে এতটা ব্যাসার্ধের ডিবির মধ্যে মোড় নিচ্ছে, তোর গুলোর সাথে কত কোণে হিল থাকতে হবে, তোর অবশ্যই এটা থিটা চাইছে, তার 10 বি স্কোয়ার বাই আর জি। এই 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 টাইপের সূত্র অঙ্ক সবাই খুব ভালো করেই পারো, এটা নিয়ে আমরা বেশি কথা বলতেছি না। এই যে টর্কের অঙ্ক এফআর, এই যে এটাও কিন্তু মূল প্রশ্ন আছে, তো এগুলো একটু ভালো খেয়াল রাখো আগে স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা, এই সূত্রগুলো যদি পারলে মুখস্থ রাখলে মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? তাহলে টপিক তো নাই সিলেবাসে। হ্যাঁ নাই, এগুলা দরকার নাই। আচ্ছা মোটামুটি এই অধ্যায়ের এইটুকু করতে পারলেই মোটামুটি হবে, ঠিক আছে? এই অধ্যায় এইটুকু করতে পারলে হবে। তারপর দেখি আমি একটু দেখি। আচ্ছা পর্যায়ভিত্তিক গতি মোটামুটি পড়াইছিলাম তাই না? পর্যায়ভিত্তিক গতিগুলা নিয়ে পড়াশোনা করানো হয়েছিল মোটামুটি, তো এগুলা নিজের মন থেকে দেখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এগুলো পারা যাবে না, বুঝছো? একটু মাথা খাটাইতে হবে আর পড়তে হবে। যে সূত্রগুলো আমি লেখাইছি, করাইতেছি, এই সবগুলা জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এগুলো পারবো। কোনো কিছুই কঠিন না, আবার কোনো কিছুই সহজ না, ঠিক আছে? স্যার প্রথম অধ্যায়টি করার। হ্যাঁ হ্যাঁ, কাজ কত শক্তি। হ্যাঁ ওইটা শর্ট টেকনিক গুলো করার। হ্যাঁ এই দেখো এই যে এই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু আমরা অনেক স্মরণগুলো দিয়ে ব্যাগ, এই যে ভি ওমেগা স্কয়ার এক্স ওমেগা স্কয়ার এ, আবার মোট শক্তির সময় এটা। স্যার এইখানে আরো কিছু দেখান সব টেকনিক। হ্যাঁ এইখানে আমাদের শর্ট টেকনিক বলতে আমরা যদি বলি, এটা কি যে বেশিরভাগ এটা দিয়ে আসে ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার। হ্যাঁ এটা দিয়ে আসে, অনেকগুলো দিয়ে আসে, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাগের মানগুলো যদি আমরা বলি তাহলে বি ইকুয়াল টু বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এই এম এক্স ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ, এই টাইপের সূত্রগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। আর সবচেয়ে ভালো করে খেয়াল রাখবে এই সূত্রগুলো, যেমন কি এই যে 2/L/G, আবার এটা লেখা যায় 2/5 ওমেগা, আর ওমেগা এই যে ওমেগার বদলে লেখা যায় m/k, ঠিক আছে? এই যে m/k, এভাবে কিন্তু অনেক এই সূত্রগুলো লেখা যায়। এখানে আবার এই যে এই সূত্রগুলো ভালো করে খেয়াল রাখবা, ডি স্কয়ার এক্স ডি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, আবার এক্স ইকুয়াল টু এস ওমেগা টি প্লাস ডেল্টা, ব্যাগ ওমেগা স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, বি এক্স ইকুয়াল টু ওমেগা এ, আর বি ইকুয়াল টু 1 মাইনাস এক্স ব্যাগ এ স্কয়ার, তাই না? বি ম্যাক্স ইনটু এটা, তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স ত্বরণ, আর সর্বোচ্চ ত্বরণ বলে মাইনাস ওমেগা স্কয়ার এ। অনেকবার বলছিলাম গণিত ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এই জন্য কিন্তু আমরা টু রুট ওভার এল বাই এম উপরে জায়গায় কে নিচে জায়গায়। আমি যখন ত্বরণের মান বের করবো, হ্যাঁ তখন কে মাইনাস চিহ্নটা দিমু। অবশ্যই অবশ্যই দিব। দেখো এই যে এগুলা কিন্তু সবগুলা তার উদাহরণ আছে, আমি কিন্তু তোমাদেরকে এই ফিক্সারগুলো দিয়ে দিব।